আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। এমনিতেই আমার ভিডিওগুলো আপলোড করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, অনেক বেশি রাত হয়ে যায়। তারপর আবার বেশ কিছুদিন ধরে আমি আমার মেন চ্যানেল কিবরিয়া ভিকটিম ফাদারে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করলে আমার এই চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইবারের পরিমাণ খুবই কম, তাই আমার কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলের অধিকাংশ ভিউয়ার্সরাই আমার এই কথাগুলো শুনতে পারতেছেন না, আমার ভিডিওগুলো দেখতে পারতেছেন না। তো আপনারা একটু গুরুত্ব সহকারে, দায়িত্ব কর্তব্য মনে করে আমার ভিডিওতে লাইক দিয়ে যাবেন, কমেন্ট শেয়ার বেশি বেশি করে করার চেষ্টা করবেন, যাতে আমার পরিশ্রম সার্থক ও সফল হয়। আমি যে নোংরা অমানুষগুলোর বিরুদ্ধে বা নোংরা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের নষ্টামি নোংরামের তথ্য প্রমাণগুলো দিয়ে যেসব ভিউয়ার্সদেরকে সচেতন করার চেষ্টা করি, আমি আমার সেই চেষ্টায় সার্থক ও সফল হইতে পারি। তো কি আর বলবো, দুঃখের কথা, আমি যতই চেষ্টা করি না কেন, এক শ্রেণীর মানে অন্তরে মোহর মারা বা টিনের চশমা পরা বা বিবেকের দরজা তালা মারা, শুধু বন্ধ করে রাখছে খিল মেরে ছিটকানি দিয়ে, এরকমও না, তার ইচ্ছা করে মানে তালা মেরে রাখছে, একদম সিলমোহর মেরে রাখছে যে তালা যে কেউ ইচ্ছা করলেই যেন বাইরে থেকে খুলে দিতে না পারে। তারটা সে যতক্ষণ পর্যন্ত না খুলবে বা অলৌকিক ভাবে আল্লাহ তালা যদি অলৌকিক ভাবে খুলে না দেন, তাহলে এই বিবেকের দরজা খোলার আর কারো কোনো সামর্থ্য নাই। আর ওইসব ট্রেনের চশমা করা অসচেতন গন্ড মূর্খ কিছু দালাল চামচা মার্খা বা মূর্খ মার্খা ভিউয়ার্সরা, মানে এই যে আমি গতকাল তো কোনো ভিডিও আপলোড করিনি, মানে আমার গত পরশুদিন যে ভিডিওটা আপলোড করলাম আমার আসামিদেরকে ধুলাই করে, ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের নষ্টামি নোংরামিমূলক তথ্য প্রমাণগুলো দিয়ে, সেখানে আমার ছোট মেয়ে রিদা আমার কোলে ছিল। তো রিদাকে কোলে নিয়ে আমি আমার আসামিদেরকে ধুলাই করছি। তো সেই ভিডিও যারা দেখছেন তারা তো সবাই জানেনি আমি বিগত মাসগুলো বা বছরগুলো আমার আসামিগুলোকে যেভাবে ধুলাই করছি, ইদানিং কিন্তু বেশ কিছুদিন ধরে আমি আমার আসামিদেরকে ওইভাবে ধুলাই করতে পারতেছি না। আমার মানে মেজাজ অনেকটা নিয়ন্ত্রণে রেখে বা ওই যে কমিউনিটি গাইডলাইন মেনে আমার আসামিদেরকে ধুলাই করতে গিয়ে অনেকটা সংযত ভাষা ব্যবহার করে শালীনতা বজায় রেখে আমার আসামিদেরকে ধুলাই করার চেষ্টা করতেছি। আমি মানে মেজাজ নিয়ন্ত্রণের বাইরে, মানে মেজাজ হারিয়ে ফেলে আমার আসামিদেরকে যে কোনো মানে তাদের যে আসল উপাধিগুলো, তাদের যে পদবিগুলো, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, ওইগুলো ধরে তাদেরকে ডাকতে পারতেছি না। তো আমার গত ভিডিওতে শুধু এইরকম কিছু শব্দ ব্যবহার করছিলাম সংযতভাবে, যে আমার আসামিরা হচ্ছে গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা রাতের রাজারানী। তো এই শব্দের বাইরে আমার আসামিদেরকে আর কোনোভাবে মানে কোনো বাজে মানে তাদের আসল উপাধিগুলো, চারিত্রিক বৈশিষ্ট্য গুলো তুলে ধরে কোনো ধুলাই করছি বলে আমার মানে মনে হয় না বা মনে হচ্ছে না বা করি নাই। এরপরেও ওই যে অতি সচেতন নিজেদেরকে যারা অতি সচেতন মনে করে, অনেক জ্ঞানী মহাজ্ঞানী মহাপণ্ডিত মনে করে, ওইসব টিনের চশমা করা অসচেতন অবিবেচক গন্ড মূর্খ মার্কা কিছু দালাল চামচারা মানে আমার কুলে আমার সন্তানকে নিয়ে আমি কেন ওই রাতের রাজারানীদেরকে গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা রাতের রাজারানী বলছি, এটা আমি অনেক পাপ করে ফেলছি, অনেক খারাপ কাজ করে ফেলছি। যে এত ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে কিভাবে আমি এইসব শব্দ উচ্চারণ করি, মানে এই ধরনের রাতের রাজারানীদেরকে ধোলাই করতে আসছি। আমার সাথে খারাপ মানুষ আর নাই, আমার মতন গীবতকারী আর কেউ নাই। হাই রে মূর্খের বাচ্চারা, দালালের বাচ্চারা, চামচার বাচ্চারা। আমি আমার ছোট মেয়ে যেগুলো মানে যে এই শব্দগুলোর সাথে পরিচিত না বা এই শব্দের অর্থ কি এইটা বোঝার মতন বয়স এখনো পর্যন্ত তার হয় নাই,
সর্বোচ্চ গর্ত জিনিসটা কি সেটা চিনতে পারে, যে মাটিতে একটু গর্ত শাবল দিয়ে, খুন্তি দিয়ে, কোদাল দিয়ে ইয়ে করলে যে একটা গর্ত তৈরি করা যায়, কিন্তু এর বাইরে গর্ত কি জিনিস সেটা মানে আমি কোনটাকে ইঙ্গিত করে গর্ত শব্দটা ব্যবহার করছি এটা বোঝার মতন জ্ঞান বুদ্ধি আমার সন্তান হৃদয় এখনো পর্যন্ত হয় নাই। আর যতদিনে এই শব্দটা মানে সে মানে এটার ইঙ্গিতটা মানে অর্থ তো একই, এটা খুব সুন্দর অর্থ, বা এখানে কোনো নোংরামির অর্থ নাই, যে একটা গর্ত মাটি করে গর্ত করা, এটা এখানে কোনো নোংরামি নাই। আর অর্থ, অর্থ মানে টাকা, এইটাও মানে হৃদয় বোঝার মতন বয়স এখনো পর্যন্ত হয় না। সে টাকা, টাকা মানে টাকাই বোঝে, টাকা মানে মানি, ডলার, ইউরো, রিঙ্গিত, এটা সেটা এগুলো বোঝারও মানে টাকাকে অর্থ ছাড়া মানে টাকা ছাড়া মানে অন্য কোনো অর্থে সে এখনো চিনে না, যে কি গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করবে। তো এইটা শুনে কিছু টিনের চশমা করা অতি সচেতন বা মহাজ্ঞানী মহাপণ্ডিত মার্কা ভিউয়ার্সদের বা দালাল চামচাদের গায়ে ফুসকা পড়ে গেছে, যে আমি কতটা নোংরা হইলে বা কত খারাপ হইলে এত ছোট একটা বাচ্চাকে কোলে বসিয়ে এইসব শব্দ ব্যবহার করি। ওই ফৈনিরা, দালাল চামচার বাচ্চারা, তোরা কে কোথায় থেকে এই কমেন্ট গুলো করিস, তোদের একটু নাম পরিচয় উল্লেখ করে, তোদের ঠিকানা উল্লেখ করে তারপরে বলিস তো, তোদের মানে ঘরে ঘরে গিয়ে জুতাদা বাইরে আর তোদের ফটো তুলা ইউটিউবে মানে ইয়ে করে দিব, যে তোরাই হচ্ছিস ওইসব অসচেতন, অবিবেচক, টিনের চশমা পরা গন্ড মূর্খ মাক্কা দালাল ও চামচা, যে তোরা যারা এই ধরনের মানে মূর্খামিমূলক দালালি চামচামিমূলক কমেন্ট গুলো আমাকে করে যাস। আর আমি যে কথাটা বলতেছিলাম, যে আমার সন্তান এখন তো বুঝতেই আছে না যে গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা কাকে বলে, আমি কি ইঙ্গিত করছি। আর যখন সে এটা এইসব কথার অর্থ বা ইঙ্গিত বোঝার বয়স হবে, ততদিনে এই যে তার বয়সটা এখনো 4.5 বছর হয় নাই, যে তার বাবা তাকে কোলে বসিয়ে এইসব কথা কখনো কোনো একদিন বলছে, এটা সে মনে রাখতে পারবে না। মনে রাখার বয়স এটা না। যে সে যখন এই যে গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করে এই শব্দগুলোর অর্থ বা ইয়েটা বিশ্লেষণ করবে, ততদিনে তার বয়সটা 15+ হইতে হবে। আর 15+ হইতে হইতে তার এই যে আমি গত পরশুদিন যে কথা বলছি তাকে কোলে বসি, এটার অর্থ সে খুঁজে বের করতে পারবে না, যে তার মনেই থাকবে না যে তার বাবা কখনো এই ধরনের কথা বলছিল। তা আমি কি করতেছি না করতেছি, কোনটা আমার সন্তানের জন্য ক্ষতিকারক হচ্ছে, কোনটা আমার সন্তানের জন্য ভালো হচ্ছে, সেটা আমি খুব চিন্তা ভাবনা করেই করতেছি। তোদের মতন মেয়াদ উত্তীর্ণ নেশা করে আমি আমার সন্তানের সামনে অসচেতন হয়ে অবিবেচক হয়ে কোনো কর্মকাণ্ড করতেছি না। বুঝতে পারছিস মূর্খের বাচ্চারা? তো তোদেরকে নিয়ে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। এসব দালাল চামচাদেরকে ভিউয়ার্স আপনারা যদি কেউ চিনে থাকেন, তাদের পাড়া প্রতিবেশী কেউ থেকে থাকেন, বন্ধু বান্ধব কেউ থেকে থাকেন, দয়া করে আমাকে একটু ফোন করে বা কমেন্ট করে তাদের ঠিকানা পরিচয় একটু দিয়েন। আমি তাদেরকে জাতির সামনে মানে তাদের নাম পরিচয় চেহারা সবকিছু প্রকাশ করতে চাই। এবার সরাসরি আমার আসামিদেরকে দোলাই করার মধ্যে চলে যায়। আচ্ছা তোরা মানে আবার একটু দালাল চামচাদেরকে কথা বলি। আমি এই যে সামান্য একটু আমার মেয়েকে কোলে বসিয়ে কিছু জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে ধোলাই করছি, এইটা তোদের কাছে অনেক অন্যায়, অপরাধ, মহাপাপ বলে মনে হচ্ছে। কিন্তু আমি যেসব আসামিদেরকে বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে ধোলাই করি, তারা যেই নষ্টামি, নোংরামি, বেহায়াপনা, ফটকামি, ফাতরামি ও প্রতারণা মানে এগুলো করে বেড়ায়, আরো কত কি বলবো, ঠিক আছে? তো ওইগুলো দেখে তোদের তখন ওইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের নষ্টামি নোংরামির প্রতিবাদ করতে তখন বিবেক জাগ্রত হয় না, তখন নিজের দায়বদ্ধতা থেকে যে প্রতিবাদ করতে মন চায় না, বা এটা উচিত যে তাদেরকে বয়কট করা উচিত, এটা মনে হয় না যে আমি কি কারণে এই চেষ্টাগুলো করতেছি। আর মানে আমার আসামিরা কতটা মানে প্রতারণা করার পরে, মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে আমি আমার আসামিদেরকে ধুলাই করি। আমি যেই কথাগুলো বলি, এই কথাগুলো কোনো একটা কথা ভুল বলি, মিথ্যা বলি, বানোয়াট কথা বলে আমার আসামিদেরকে ধুলাই করি। তো তাদেরকে বয়কট করতে পারিস না, ফকিন্নির বাচ্চারা, মূর্খের বাচ্চারা, দালাল চামচারা, ছোট লোকের বাচ্চারা। আচ্ছা এবার শুরুতে
আমার অন্যতম আসামি, যেই কারণে সোজা কথা আমি ইউটিউবে আসতে বাধ্য হয়েছি। ওই খাটের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুরই তো আমাকে টেনে আনছে। মাগিনুরের কারণেই তো ইউটিউবে আমাকে আসতে হয়েছে। সেই তো সবার প্রথম আমার নামে মিথ্যা বদনাম অপপ্রচার ছড়িয়ে মানুষের সিম্প্যাথি নিয়ে আমার সন্তানকে অসহায় একদম নিঃস্ব দরিদ্র মানে বানিয়ে মানে তাদের চ্যানেলটাকে বা তাদের সবার চ্যানেলকে আজকে পর্যন্ত নিয়ে আসছে সেই বাংলাদেশি ডাইনি মাগিনুরকে দিয়ে ধুলাইটা শুরু করি। এই ফকিন্নির বাচ্চা, এই খাটের রানী, রাতের রানী বা নষ্টা পল্লীর সর্দারনি, এই যে গতকালকে একটা ভিডিও আপলোড করছে, সেই ভিডিওর থাম্বনেল দিছে কিছু কষ্টের কথা, বা কোনো দাড়ি কমা নাই, আমি আবার প্রথম থেকে বলি। কিছু কষ্টের কথা, স্বামী যদি ভালো না হয় বাবা মার জন্য কিছু করা যায় না। টাইটেলটাও মনে কিছু কষ্ট, কমা স্বামী যদি ভালো না হয় নিজের বাবা মার জন্য কিছুই করা যায় না, এটাই সত্য কথা। তো এইরকম টাইটেল এবং থাম্বনেল দিয়ে এই ফকিন্নির বাচ্চা, এই কালিনুরের বাচ্চা বা বাঙালি ব্যাপারীর বাচ্চা, ওই পাটক্ষেতের রানী, ইংলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর কি ঘেউ ঘেউ করে গেছে পুরো ভিডিও জুড়ে। এটার জন্য তোদের কারো প্রতিবাদ করতে ইচ্ছা করে না? ওই মাগিনুরের বাচ্চাকে জুতা দা বাইরে ফটো তুলতে ইচ্ছা করে না? সেইখানে মানে আমি ভাবলাম যে হঠাৎ করে তার কি কারণে মানে ভিউজের খরায় পড়ে সে কি তার ওই কুলাঙ্গার দেশি কুত্তা জামাইয়ের কোনো গুমর ফাঁস করতে আসছে কিনা, যে ওই কুলাঙ্গার দেশি কুত্তা কি পরিমাণ অমানুষ বা কতটা খারাপ, কতটা জঘন্য চরিত্রের একটা মানে দেশি কুত্তা সে, এটা আজকে ডাইনি মাগিনুর নিশ্চয়ই নিজের মুখে বলবে যে তার স্বামী কি খারাপ, যে সে যেই টাইটেল ও থাম্বনেলটা দিয়েছে, স্বামী যদি খারাপ হয় মনে কষ্ট, যে কিছু কষ্টের কথা, স্বামী যদি ভালো না হয় বাবা মার জন্য কিছু করা যায় না, যে তার বাবা মার জন্য ওই কালিনুর বেগম মা এবং ভাঙ্গারি ব্যাপারী বাপের জন্য সে কিছু করতে পারতেছে না তার স্বামীর জন্য, যে তার স্বামী খারাপ বলে, স্বামী ভালো না বলে সে তার মন চাইলেও তার সামর্থ্য থাকলেও তার মা বাপের জন্য কিছু করতে পারতেছে না, এরকমটাই বলার মানে সে চেষ্টা করছে বা এরকম কিছু বলছে এমনটাই মনে হবে না যে কারো? কিন্তু না, ওই ফকিন্নির বাচ্চা, ওই নষ্টা পল্লীর সর্দারনি, বাংলাদেশি ডাইনি মাগিনুর এরকম কোনো কথা বলেনি। সে শুরুতেই তার বলা শুরু করছে, তার ভাইয়ের মেয়ে হয়েছে, তার ভাইয়ের মেয়ে হওয়া উপলক্ষে তার ভাইয়ের মনের মধ্যে একটা স্বপ্ন ছিল ভাইয়ের মেয়েকে সে পালকি করে নিজের বাড়িতে নিয়ে আসবে। এখন এটার জন্য একটা অনুষ্ঠান করবে, তাদের তো সব কিছুই মানে অনুষ্ঠান ছাড়া কিছু হয় না। তো এখন অনুষ্ঠান করলে তাদের পরিবারের মধ্যমণি এই সর্দারনি বাংলাদেশি ডাইনি মাগিনুর যদি না যায় তাহলে কি অনুষ্ঠান সার্থক সফল হবে? অনুষ্ঠান ভিউজ পাবে, হবে? তো এই মাগিনুর এখন যাইতে পারতেছে না, যাবে না। এক হচ্ছে মাগিনুর এখন গেলে তার যে মানে কি বলবো, ওই যে নষ্টমীর ফসল যে ইয়েটা আছে সন্তানটা বাপসারা তানু মণ্ডল, সেই তানু মণ্ডলের নাকি মন খারাপ হয়, তানু মণ্ডল একটু রাগ করে, মন খারাপ করে, এই জন্য সে এখন মন চাইলেও তার ভাইয়ের মেয়ের এই অনুষ্ঠানে যাইতে পারবে না। আর তানু মণ্ডল এখন গাবিন, প্যাকনেট, ঠিক আছে? তো তানু মণ্ডলের মনে কষ্ট দিয়ে কোথাও যাওয়াটা ঠিক হবে না। তার মনে হচ্ছে সে আগে পরে কোথাও যায় নাই তানু মণ্ডলের এই অবস্থাতে, এই সেই এর চেয়ে কঠিন অবস্থাতে সে এখানে সেখানে নষ্টামি নোংরামি করতে চলে যেতে পারছে। 3 বোন মিলে মানে একাকি তানু মণ্ডলকে রেখে মেকাবুতুরির হাঙ্গা পর্যন্ত খাইতে পারছে, করতে পারছে, সেখানে গিয়ে নষ্টামি নোংরামি করতে পারছে, রিসোর্টে গিয়ে রাত কাটাইতে পারছে। কিন্তু এখন ভাই একটা মানে করছে, ইচ্ছা করছে যে তার মেয়ে হওয়া উপলক্ষে, যেহেতু আগে একটা মেয়ে ছিল আগের সংসারে, সেই মেয়েটা এখন তার কাছে নাই, এখন একটা মেয়ে হয়েছে, এখন এই মেয়ের বেলায় সে একটু আনন্দ ফুর্তি করবে। এটা বাংলাদেশি ডাইনি মাগিনোর না গেলে হবে না, করবে না। তো এরপরেও মাগিনোর যাবে না। তো মাগিনোর তানু মণ্ডলের অজুহাতে মানে এই করছে। আবার যে 25 তারিখ, এই যে 25শে ডিসেম্বর তার ভাই এরকম একটা দিন তারিখ করছিল যে আচ্ছা 25 তারিখের দিকে আসিস। তো 25 তারিখের দিকে তখন যদি যায় তখন আবার দেশে ওই ভণ্ড বাচালো মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান চলে আসার আছে, মানে 24 তারিখের পরে দাঁতের বাগান দেশে আসবে, ঠিক আছে? তো
তো তখন সে মাগিনুরের সাথে তোর মাগিনুর একা যাবে না, মাগিনুরের যে কামলা জামাই ওই দেয়ালটপ ক্যান্ডাল লম্পট মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা আছে, সেও তো যাবে। তো বোন এবং ননদ, সোজা কথা দুইটাই, দেশি কুত্তার বোন এবং ডাইনি মাগিনুরের ননদ দাঁতের বাগান দেশে আসবে। এই দেশি কুত্তা ও মাগিনুর পদ্মার চরে নষ্টামি নোংরামি করবে, এটা খারাপ দেখা যায় না? দাঁতের বাগান একটু মানে কষ্ট পাইতে পারে, মন খারাপ করতে পারে। এছাড়া দাঁতের বাগানের মন খারাপ নিয়ে সে কোনো কথা বলে না। সে বলছে ভিউয়ার্সরা তখন বলবে, আপনার ননদ আছে তো, এই কারণে ননদের সেবা যত্ন যাতে না করতে হয় এই জন্য চলে গেছেন বাপের বাড়িতে এই ফইনের ফইন নিয়ে। তোর ননদ কবে আসবে না আসবে সেটা তো ননদ দিন তারিখ ভিউয়ার্সদেরকে এখনো না জানায়, সে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে হোক আর যাই হোক, মানে কত তারিখের টিকিট কাটছে এটা এখনো বলে না। দেশে আসবে 1 মাসের উপর ধরে বলে ভিউজ নিচ্ছে, কিন্তু তোরা তো জানিস সে কবে আসবে, তাই না? তো সে আসার আগেই তোর ভাইয়ের মেয়ে হয়েছে, এটা মোটামুটি বেশ কিছুদিন হয়ে গেছে। তো তুই এর আগে তোর বাপের বাড়িতে গিয়ে ওই পদ্মার চরে গিয়ে 2-3 দিন থেকে তোর ভাইয়ের এই মেয়ে হওয়া উপলক্ষে যে অনুষ্ঠান আছে এগুলো করে দাঁতের বাগান দেশে আসার আগে এগুলো করে শেষ করে চলে আসতি। ভিউয়ার্সদের কথায় কখনো তোরা তোদের স্বভাব চরিত্র পরিবর্তন করছিস? ভিউয়ার্সরা কত জুতা পিটা ঝাড়পিটা ঠ্যাঙ্গা একলা বাস তোদেরকে দিল, কত কিছু বললো, তোরা ভিউয়ার্সদের কথায় তোদের কোনো নষ্টামি নোংরামি করা থেকে বিরত থাকিস নাই। তাহলে এখন আবার কিসের ভিউয়ার্সদের অজুহাত দিস যে ভিউয়ার্সরা তখন এটা বলবে সেটা বলবে? চিটারের বাচ্চা। আচ্ছা, সেখানে আবার সে এইগুলো ফেসাল করতেছে যে কথাটা টাইটেল থাম্বনেল দেখছে, স্বামী যদি খারাপ হয় বা স্বামী যদি ভালো না হয় তাহলে ইচ্ছা করলেও মা বাবার জন্য কিছু করা যায় না। আচ্ছা, তোর জামাই ওই কুলাঙ্গার দেশি কুত্তা আদতেই কি সত্যি বাস্তবে তোর মা বাপের প্রতি তোর কোনো দায়িত্ব পালনে বাধা দেয় কিনা? তাহলে এটা তুই বলতেই, তুই যেহেতু টাইটেল ও থাম্বনেলের মধ্যে লিখছিস যে আমি আমার এই কুলাঙ্গার দেশি কুত্তা জামাইয়ের জন্য আমি আমার মা বাবার উপর আমার সামর্থ্য থাকা সত্ত্বেও যে তুই যে নষ্টামি নোংরামি করে মানে যে টাকা পয়সাগুলো আইডোজি করিস, তোর ঘর তো ভাড়া দিয়ে যে অর্থ উপার্জন করিস, সেটা তুই ইচ্ছা করলে মানে তোর ইচ্ছা মতো তোর মা বাবার প্রতি, ভাই বোনদের প্রতি বা তাদের উপর খরচ করতে পারিস না, তাদের জন্য খরচ করতে পারিস না। এটা প্রকাশ্যে বল, শুধু টাইটেল থাম্বনেলে বলে মানে ভিডিওর মধ্যে বলিস না, করিস না। এটা কোন ধরনের চিটারি? হ্যাঁ, দেশি কুত্তার আসল চরিত্রটা একদম ফুটিয়ে তোল। এখানে তুই তোর ভাইয়ের কি হইলো না হইলো সেইগুলো বলতে আসছিস কেন? আর বলছিস যে সন্তানের উপরে মা বাবার মানে করা ফরজ, ভরণ পোষণ ফরজ। এইসব হাদিস তোকে কে শিখেছে? ছেলেদের জন্য মানে কখন ফরজ, কখন ওয়াজিব, কখন নফল, মানে কি বলবো, মা বাবার সেবা যত্ন করা এটা একটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু এটা সব মেয়েদের ক্ষেত্রে না এবং সব ছেলেদের ক্ষেত্রেও না। পৃথিবীর সবার প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ মানে আদম আলাহিসাল্লাম কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ তাআলা নিজে হাতে আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করছেন, ঠিক আছে? এবং মা হাওয়াকেও মানে আল্লাহ তাআলা কোনো মা বাবা ছাড়াই সৃষ্টি করছেন। তো তাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী, পৃথিবীর প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। তো সেখানে যে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সব জরুরত বা প্রয়োজন পূরণ করা, কিন্তু মা বাবার সব দায়িত্ব পূরণ করার দায়িত্ব সন্তানের উপর না। তবে সন্তান যদি মা বাবার সেবা যত্ন করে তাহলে সেখানে এক্সট্রা নেকি পাওয়া যায়, সোয়াব পাওয়া যায়, মায়ের দোয়া, বাবার দোয়া এগুলো পাওয়া যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। এটা একটা নফল ইবাদতের মধ্যে পড়ে। আর মা বাবা যদি একদম অসহায় দরিদ্র হয়, ছেলে যদি সামর্থ্য থাকে তখন ছেলে মানে করবে, এটা ওয়াজিব হয়ে যায়, ঠিক আছে? এত আলেম ওলামাদের মতো এত মাসালা দিতে পারবো না, কিন্তু মা বাবা যদি সম্পদশালী হয় বা খেটে খাওয়ার মতো পরিশ্রম করার শক্তি তার শরীরে থাকে, এই সে সন্তানের উপরে এত দায়িত্ব নাই বা এত ঠেকা পড়ে নেই। ছেলের বেলায় যে মা বাবাকে দেখতেই হবে, যদি দেখে সওয়াব হবে, যদি না দেখে এখানে গুনাহ হবে না। আর মেয়েদের বেলায় তো মেয়েরা অন্যের ঘরের, পরের ঘরের হয়ে যায়, তার উপর মানে কি বলবো, সে ইচ্ছা করলে মা বাবাকে দিতে পারবে, না দিলে কোনো গুনাহ নাই, কিন্তু সবার উপর ফরজ। এটা তোর কে কে শিখাইছে? আর
মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যদি অনেক সম্পদশালী হয় বা ধনবান মানে টাকা পয়সার মালিক থাকে, যে তার সামর্থ্য থাকে, তাহলে স্বামীর অনুমতি নিয়ে তারপর সে তার মা বাবা বা অন্য কোনো আত্মীয় স্বজনের পিছনে খরচ করতে পারবে। স্বামীর যদি সেখানে অনুমতি না থাকে, স্বামী যদি নিজে সেখানে অভাবী থাকে, স্বামীর প্রয়োজন থাকে, তাহলে স্ত্রী ইচ্ছা করলেই তার মা বাবাকে দিতে পারবে না। সেটার জন্য আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত দিতে হবে যে তোমার মা বাবার চেয়েও তোমার স্বামী তোমার কাছে বেশি আপন। কিন্তু ওই উল্টাপাল্টা এগুলো না বলে উল্টাপাল্টা কিসের মানে মাসালা দিতে আসছিস? ফকিন্নির বাচ্চা, মূর্খের বাচ্চা, নাইট স্কুলের ছাত্রী, ফাট ক্ষেতের ছাত্রী, নষ্টালয়ের সর্দারনি, বাংলাদেশি ডাইনি, মাগিনো, তুই মানে কিছু ওই যে গণ্ড মূর্খ মার্কা, দালাল চামচা মার্কা যেসব গণ্ড মূর্খ ভিউয়ার্সরা আছে, ওই মূর্খদের ব্রেন ওয়াশ করে ফেলিস ফকিন্নির বাচ্চা। আর এইসব উল্টাপাল্টা মাসালা, উল্টাপাল্টা যখন বলে, তখন এইসব ডাইনি মাগিনোদের বা এইসব জগন্নাথ চরিত্রে রাতের রাজারানীদের কোনো ভুল ত্রুটি হয় না, কোনো দোষ হয় না। কি আর বলবো। আচ্ছা, এবার এই ডাইনি মাগিনোকে ছেড়ে দিয়ে ইচ্ছা ছিল মানে, আচ্ছা মাগিনোর সাথে দেশি কুত্তাকেও এইসব উল্টাপাল্টা কথা বলার জন্য একটু ধোলাই করে নিই, দু এক মিনিটের মধ্যে সংক্ষিপ্ত ভাবে ধোলাই করে দিই। ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, সেও এই যে গত কয়েকদিন আগে, সে তো 3-4 দিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছে না, ঠিক আছে? তো ইন্দোরের গর্তে লুকিয়ে আছে, কোনো টপিক পাচ্ছে না। শেষ ভিডিও দিছিল ওই যে ডাইনি মাগিনোর 10,500 টাকায় কোথায় ভাড়া কাটতে গেছে, কোথায় মানে গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতে গেছে, বা গর্ত ভাড়া দিয়ে অর্থ উপার্জন করে স্বপ্ন থেকে বাজার করে নিয়ে আসছে, এগুলো বলতেছিল। তো এর আগে কোন একটা ভিডিওতে এই ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, সে বলতেছিল যে ওই তানু মণ্ডলের শ্বশুর বাড়িতে যখন বেড়াতে গেছিল তখনকার কোন একটা ভিডিওতে, যে বিআইনের সম্পর্কটা খুবই মধুর একটা সম্পর্ক, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা, যে একটা টান চলে আসে, এই গুণ সবার মধ্যে থাকে না, এটা অনেক বড় একটা গুণ, এটা আল্লাহ প্রদত্ত একটা গুণ। এই গুণ এটা খারাপ কিছু না, এটা এটা তো আল্লাহ তাআলার একটা নিয়ামত। ওরে ফইনির ঘরে ফইনি, মূর্খের বাচ্চা, মানুষের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা, কই শিখছস এটা? কোন হাদিসের মধ্যে পাইছস? কোন মানে কোরআন শরীফে আছে না এটা হাদিসে আছে? হ্যাঁ, যে বিআইনের সাথে ফষ্টি নষ্টি করবি, করবি, যে এইগুলো মধুর সম্পর্ক, যে বিআইন যেরকম মানে বউ সেই রকম, বউয়ের সাথে যা করা যাবে বিআইনের সাথেও তা করা যাবে, কোথায় পাইছিস? মধুর সম্পর্ক একমাত্র বউয়ের সাথে, এছাড়া পৃথিবীর আর কারোর সাথে কোনো মধুর সম্পর্ক হইতে পারে না। শালীদের সাথেও না, বিআইনদের সাথেও না, শালা সুমন্দিদের বউদের সাথেও না। মূর্খের বাচ্চা, খাড়াসগুড়ির বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, এগুলো হচ্ছে মহাপাপ, এগুলো গুনাহ, এগুলো হারাম। ফকিন্নির বাচ্চা, তোর বিআইন তোর সামনে পর্দা করে চলতে হবে, আর সেখানে তুই বলিস যে বিআইনদের সাথে তোর মানে সম্পর্ক, এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা গুণ, এটা আল্লাহ তাআলার নেয়ামত। আর তোর এসব কথা যারা ফলো করে, তোকে লাইক দেয়, কমেন্ট করে, মানে তোর এইসব কথা হয়ে তোর দালাল ইসলাম সাবি করতে আসে, ওইগুলো হচ্ছে আল্লাহ তাআলার মানে কি বলবো, মানে নাফরমান বান্দা বা মূর্খ, মানে শয়তানের মুরিদ। তোরা নিজেরা শয়তানের মানে এজেন্ট, আর তোরা ওই দালাল চামচারা হচ্ছে তোদের মুরিদ। ফকিন্নির বাচ্চারা, মূর্খের বাচ্চারা, তোদেরকে আর কত ধুলাই করলে তোরা এইসব ফটকামি, ফাটকামি, নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা বন্ধ করবি বলতো? এবার কি বলবো, কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে। এবার ওই ভণ্ড বাচাল মহুরদারি শয়তান টিটগার্ডের দাঁতের বাগান ফাতরা নাজরের নিশিকে একটু তুলে করি, যে এখানে হাদিসের কিছু রেফারেন্স ছিল, এগুলো যদি এখানে পড়ে শোনাইতে যাই অনেকটা সময় চলে যাবে। যে সন্তানের উপর মানে সন্তান এতটা বাধ্য না যে তার মা বাবার মানে করতে, ভরণ পোষণ করতেই হবে, এটা তো ফরজ না। এই ব্যাপারে কিছু ছিল এখানে, মানে বললাম না বা স্ক্রিনে শেয়ার করলাম না। কারো যদি থাকে, জানার ইচ্ছা থাকে, গুগলে সার্চ করে একদম হাদিসের রেফারেন্স সহকারে জেনে নেবেন। আর যদি খুঁজে পান, আমাকে চ্যালেঞ্জ করতে চান, তখন কমেন্ট করেন, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। এইবার ভণ্ড বাচাল মুখদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশির বেলা, একটু আগে এই দাঁতের বাগান বাসকে সোজা কথা একটা ভিডিও আপলোড করছে, দেশে যাওয়ার আগে হাজবেন্ড এমন একটা সারপ্রাইজ দিবে আমি স্বপ্নেও চিন্তা করিনি। টাইটেলটাও, দেশে যাওয়ার আগে হাজবেন্ড আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে আমি স্বপ্নেও চিন্তা করি নাই। তার এই হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী কার্টুন পায়জামা বলদ জামাই,
ওই দাইগোসের বাচ্চা কোথায় কোন ওই যে দাঁতের বাগানের সাথে কামলার মতন এখানে সেখানে শপিং মলে যায় এ করে, তো দাঁতের বাগান তো কত কিছু কেনাকাটা করে এটা সেটা, তো সেখান থেকে একটা কুপন পেয়েছিল, ঠিক আছে। তো কুপনের মধ্যে সে ইচ্ছা করলে কুপনের একটা দাম ছিল যে এই কুপন অনুযায়ী এত টাকা একটা থাকবে যে প্রোডাক্ট সেই ইচ্ছা মতো মন খুশি মতো পছন্দ করে নিতে পারবে। তো ওই কুপনটা দিয়ে এই কার্টুন পায়জামা একটা ছোট্ট মোটো খেলনার মতন একটা প্রিন্টার, মানে দাঁতের বাগানের জন্য, মানে সোজা কথা প্রিন্টার নিছে, এটা দাঁতের বাগানকে গিফট করছে যে নাও, আমি কি কিনবো, আমার তো কেনার কোনো প্রয়োজন নাই, এই সেই আমার যা দরকার তা তো তুমি আমার কিনা দাও, আমার তো নিজের কেনার মতন কোনো নাই, মানে ক্ষমতা নাই, এই সেই তোমার পছন্দের বাইরে কোনো কিছু কিনলে তো তুমি মানে আমার ঠ্যাঙ্গে ডলে ডলে বাইঙ্গালাইবা, এই সেই মানে একটা শার্ট কিনবো, গেঞ্জি কিনবো, টি শার্ট কিনবো, জুতা কিনবো, সব তো দাঁতের বাগানের পছন্দ মতো কিনতে হয়, এই সেই আমার তো কোনো যোগ্যতা নাই, কোনো নাই, তোমার উপর নির্ভরশীল আমি, তোমার টাকা পয়সা দিয়ে চলি, তো তোমার শপিং করার খরচ দিয়ে যে তোমার টাকা দিয়ে আমি কুপন পাইছি, তো তোমার জন্য এই প্রিন্টারটা কিনছি আমি, এখানে স্ক্রিনে শেয়ার করে দিব যে কিরকম একটা কি প্রিন্টার, এই প্রিন্টার দিয়ে যে কি হবে, তার নাকি কি ব্যবসার কাজে লাগবে। তো এইটা তার বিশাল বড় সারপ্রাইজ হয়ে গেছে, যে এত বড় সারপ্রাইজ দিবে সে স্বপ্নেও ভাবে নাই। কতটা ফটকা আর মানে ভন্ড হইলে সেই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করতে পারে। তাকে কয়েকটা ভিডিওর জন্য ধুলাই করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে যে এর আগের দিনে 17ই ডিসেম্বরের একটা ভিডিওর জন্য টাইটেল থাম্বনেলের বিষয়বস্তু এবং ভিডিওর ভিতরে ফটকামি হতামির জন্য ধুলাই করে ছেড়ে দিচ্ছি। তার থাম্বনেল, ভাবির এই কষ্টের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। কান্নার একটা স্টিকার বা ইমোজি, শেষ মুহূর্তের শপিং। আর টাইটেলটাও যে ভাবি আমার জন্য কষ্ট পেল, কান্নার ইমোজি বা স্টিকার। আসলে একসাথে হলেই ভালো হতো, কিন্তু সব আল্লাহর ইচ্ছা। তারপর ইংরেজি শপিং ব্লগ। আচ্ছা, এইটা দেখে এইরকম টাইটেল থাম্বনেল করে যে কেউই মনে হবে না যে তার এই ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনুরের কথা বলছে, যে মাগিনুরকে বেচতে আসছে। এর আগেও এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে সে ফটকামি করছে, ওই ভিডিওর বিষয়বস্তু এখানে আর কি করলাম না। তো এটা হচ্ছে যে তার মা বাবের মানে যে মানে কি অবৈধ সন্তান আছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা, অনেক সন্তানিত বা তাদের ভাই বোনই তো আছে, এর মধ্যে যে রাবেকা বা রাশিদার জামাই হচ্ছে তার মা বাপের মানে বেহিসাবি সন্তান আর কি, ঠিক আছে। তো ওই ভাবি দেশে আসবে, ওই রাশিদাও দেশে আসবে, সেও দেশে আসবে। তো তারা একসাথে বিমানের টিকিট করতে পারে নাই, এটা সে বলতেছিল যে আমরা এবার একসাথে যাচ্ছি। তো রাবেকা বা রাশিদা মহিলা বলছে একসাথে যাচ্ছি না, মানে যাব কিছুদিন আগে পরে যাব, মানে এক বিমানে একসাথে যাইতে পারতেছি না। যদি হইতো তাহলে ভালো হইতো, কিন্তু এইটাকে পুঁজি করে এই ভণ্ড বাচাল মুখদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান একটা টাইটেল থাম্বনেল বানিয়ে ফেললো যে ভাবি এই জন্য আমার এই জন্য কষ্ট পাইল। এই ফৈনি ভণ্ডের বাচ্চা, খাড়াসগুলির বাচ্চা, এখানে তোর এটার জন্য কষ্ট পেলে, তাহলে সে তোর সাথে আসার জন্য তোরা আগে থাকতে তোরা আলোচনা সাপেক্ষে বা বুদ্ধি পরামর্শ করে একসাথে বিমানের টিকিট করিস না কেন? এখানে তো দোষটা তারও আছে, তোর মানে দোষ, মানে তুই সম্পূর্ণ দোষ তোরই, এরপরেও তারও আছে, ঠিক আছে। এখানে কারোরই দোষ নাই, কিন্তু এরপরে তুই যদি এখানে দোষ দিতে চাস যে তুই আসবি কি কারণে আসবি, এই বিষয়টা এখানে বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আজকেও বলতে পারলাম না, কারণ এটা একটু লম্বা সময় নিয়ে বলতে হবে। তো ফটকার বাচ্চা, চিটারের বাচ্চা, ভণ্ড বাচ্চা, মঙ্গলদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান, একই এখানে কতগুলো প্রতারণা করে গেলি যে এটা তোর কোনো ভাবি না, ঠিক আছে। যে তাহলে সেটাকে যে এটা যেহেতু রাবেকা বা রাশিদা, তাহলে এখানে শুধু ভাবি কি কারণে উল্লেখ করলি, এভাবে টাইটেল থাম্বনেলটা দিলি, চিটারের বাচ্চা, খাটাসগুলির বাচ্চা, দাঁতের বাগান, এটা একটু বলে দিয়ে যেত। এই দালাল চামচারা, তোদের এইসব পীর মুর্শিদরা যখন এই যে এইভাবে নষ্টামি নোংরামি করে চিটারি বাটপারি প্রতারণা করে ভিউয়ার্সদেরকে ঠকায়, তখন তোরা প্রতিবাদ করতে পারিস না? ফকিন্নির বাচ্চারা, চিটারের বাচ্চারা, দালালের বাচ্চারা, চামচার বাচ্চারা। তো আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে বলতে পারলাম না। তো আমার আসামিদেরকে আজকে এখান থেকে ছেড়ে দিচ্ছি, দালাল চামচাদেরকেও আজকে এখান থেকে ছেড়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।